নমস্কার শ্রোতা বন্ধুরা, কণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নিশীথ ভামিনী গল্পের প্রথম পর্বে আপনারা শুনেছিলেন ইন্দ্রশিস আর আদিত্যর জীবনকে কিভাবে তান্ত্রিকের ভবিষ্যৎবাণী নিয়ন্ত্রণ করছিল, কিভাবে নিশীথ ভামিনী দুই বন্ধুর এত বছরের বন্ধুত্বের মধ্যে জটিলতা সৃষ্টি করছিল। আজ আপনারা জানবেন এই নিশীথ ভামিনী সত্যি কে, কেনই বা ইন্দ্রশিসের জীবন ওলট পালট করে দিচ্ছিল সে, কি হলো তার পরিণতি। আর মনে আছে জানি, তবু অতিথি শিল্পীর কথা আরো একবার মনে করিয়ে দিই। হ্যাঁ বন্ধুরা, আমাদের খুব প্রিয় স্ক্যাটার থট এবং বেঙ্গলি ক্লাসিক বাই অর্ণব চ্যানেলের অর্ণব। তাহলে আসুন শুরু করা যাক নিশীথ ভামিনীর অন্তিম পর্ব। স্টুডিওর আলো গিয়ে পড়ল আদ্রিকার মুখে। কি হলো ইন্দ্র? আরে কাজে একটু মন দে, মেয়েটা কতবার টেক দেবে। আদিত্যর মুখ থেকে এমন কথা ভেসে আসবার পর একটু উত্তেজিত হয়ে উঠল ইন্দ্রশিস। আরে বাবা, আমি আমার তরফ থেকে যথেষ্ট চেষ্টা করছি। তোর কি মনে হচ্ছে আমি 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 মিথ্যে কথা বলছি? আমার চোখের সামনে বারবার একই জিনিস ভেসে উঠছে। বোকার মতো কথা বলিস না ইন্দ্র। নে এবার ফাইনাল টেক কর। ফাইনাল ফাইনাল কিন্তু। ক্যামেরার শাটারে হাত দিতে ইন্দ্র দেখল আদ্রিকার জায়গায় বসে সেই লাস্যময়ী গতকাল রাতের মতো পোশাক পরে সে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ইন্দ্রশিসের দিকে। তবে উল্লেখযোগ্য বিষয়টি ছিল, এবার সে আর একা ছিল না। তার হাতে ছিল কুচকুচে কালো রঙের একটি বিড়াল। বিড়ালটিও তার রক্তবর্ণ চোখগুলি দিয়ে ইন্দ্রশিসকে প্রত্যক্ষ করছিল। শাটারে হাত পড়ার সাথে সাথেই সেই কালো জন্তুটি ঝাঁপিয়ে পড়ল তার ক্যামেরার ওপর। না না, তোরা কেউ দেখতে পাচ্ছিস না? আপনারা কেউ দেখতে পাচ্ছেন না? আরে বাবা, কি দেখতে পাচ্ছি না? হ্যাঁ, কি দেখতে পাচ্ছি না? একটা সুন্দরী মেয়ে চোখের সামনে বসে আছে, যাকে তুই ক্যামেরা বন্দি করতে চাস। বাস, এর মধ্যে দেখা না দেখা বোঝা এসব কি আছে বলতো? আরে শোন আদিত্য, তুই আমাকে একদম বোকা বানানোর চেষ্টা করবি না। সুন্দরী মেয়ে বসে আছে না, সুন্দরী মেয়ে বসে আছে। দেখ 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 দেখ, যা ক্যামেরাটার সামনে গিয়ে বস। বেশ বেশ, এই শর্তটা মেনে নিলাম। এই তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, কি দেখতে পাচ্ছিস? আদ্রিকাকে। তোরা সবাই আমার সাথে খেলছিস না রে? আর ওই যে মেয়েটা, যাকে তোরা সবাই একটা সুন্দরী মডেল হিসেবে মনে করছিস, জানিস ওকে? বল, জানিস? আমি জানি ওকে। ইন্দ্রশিসকে উত্তেজিত দেখে এগিয়ে গেল আদিত্য। ওই সময় ওকে সামলাতে না পারলে আদ্রিকার উপরেও সে চড়াও হতে পারত। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু কে ও? নিশীথ ভামিনী। হোয়াট রাবিশ! ইন্দ্র, সেই থেকে তুই এই একই নাম নিশীথ ভামিনী নিশীথ ভামিনী নিশীথ ভামিনী করে যাচ্ছিস। Don't you think this is absolutely ridiculous, disgusting? পাগলের মতো মাটিতে পড়ে এক ফোঁটা জলের আশায় কাতরাতে থাকলো ইন্দ্রশিস। বিড়বিড় করে আকাশের দিকে তাকিয়ে কি সব আবোল তাবোল বলতে শুরু করল। গোটা ইউনিটের কাছে বিষয়টি ছিল অবাক করে দেওয়ার মতো। মোস্ট চার্মিং ফটোগ্রাফারকে এই অবস্থায় দেখতে হবে, তাও আবার তার ক্যারিয়ার যখন মধ্য গগনে। এই বিষয়টি কারুর কাছেই আশানুরূপ ছিল না। নিশীথ ভামিনী, তোরা কেউ দেখতে পাচ্ছিস না? নিশীথ ভামিনী। আদ্রিকা ওখান থেকে বাইরে চলে গেল। আদিত্য তার পেছনে ধাওয়া করল। এই পরিস্থিতিতে এই মডেলকে হাতছাড়া করলে তার ফল কতটা মারণাত্মক হতে পারে তা সে ভালোভাবেই অনুধাবন করতে পেরেছিল। এক প্রকার বাধ্য হয়ে মেয়েটির পিছু নিল আদিত্য। ম্যাডাম দাঁড়ান, ম্যাডাম আমার কথা শুনুন। দাঁড়ান, আমি বুঝতে পারছি বিষয়টা, কিন্তু বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। Why is reacting like this? I really don't have any idea. So sorry.
কিন্তু একটা পাগলের সাথে কাজ করব কিভাবে? নো 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 নো, হি ইজ নট আ ম্যাড। আমার কথা শুনুন, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আসলে ওই মেদিনীপুর থেকে ফেরার পর থেকে না ইন্দ্র কিরম অস্বাভাবিক হয়ে গেছে জানেন। আমি একমাত্র এই বিষয়টা বহুবার বুঝতে পেরেছি জানেন। অবশ্য আজকে যা ঘটলো এরপর থেকে ইউনিটের সকলেই প্রায় বুঝে যাবে। কিন্তু কিন্তু কোনোভাবে এফেক্টেড। একটা মেয়েকে বারবার নাকি ওর চোখের সামনে দেখতে পাচ্ছে, কিন্তু যতবারই ওই মেয়েটা ওর সামনে আসছে আর ওর সাথে বারবারই কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, ওই এইরকম অস্থির হয়ে উঠছে, ভয়ঙ্কর রকমের অস্থির। আর বারবার জলের খোঁজ করছে জানেন। জল তেষ্টায় ওর বুকের ছাতি ফেটে যাচ্ছে। এরকম ঘটনা আগেও একবার ঘটেছিল। এর জন্য তো ওনার ক্যারিয়ার সব থেকে বেশি এফেক্টেড হবে। এই বিষয়টা যদি উনি না বুঝতে পারেন তাহলে অন্তত আপনার বোঝা উচিত। উনি যেভাবে পাগলামি শুরু করেছেন তাতে তো ফটোশুট করাই যাবে না। আপনি লক্ষ্য করেননি উনি মারতে আসছিলেন আমাকে? হয়তো খুনটুনো করে ফেলতে পারেন। আপনি যাই বলুন না কেন আদিত্যবাবু, উনি কিন্তু আর স্বাভাবিক নেই। আমার মনে হয় আপনার কোনো সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করা উচিত। কারণ কারণ এরকম চলতে থাকলে আপনাদের কাজ তো হ্যাম্পার হবেই, পাশাপাশি আমার ক্যারিয়ারও। আমি একটা গোল্ডেন অপরচুনিটি পাবো ভেবে এখানে এসেছিলাম, কিন্তু ইটস রিয়েলি ভেরি আনফরচুনেট। এরকম চলতে থাকলে আমাকে কুইট করতে হবে। বুঝতেই পারছেন, ইটস আ ম্যাটার অফ সিকিউরিটি। ইয়েস ম্যাডাম, আমি আপনার কনসার্ন বুঝতে পারছি। আমাকে দু একটা দিন সময় দিন, আমি বিষয়টা ভেবে দেখছি। আসলে ইন্দ্র ইজ এ বেস্ট ফটোগ্রাফার অ্যামং অল। এই মুহূর্তে কলকাতা শহরের মতো ফটো তোলার হাত কারোর নেই, বিশ্বাস করুন। দেশ বিদেশের মডেলরা ওর কাছে ফটোশুট করতে আসে। এখন এরকম কেন করছে বুঝতে পারছি না। লেট মি হ্যান্ডেল দিস। বেশ, দেখুন তাহলে। ও বাই দ্য ওয়ে, আমার না আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আমাকে সেখানে যেতে হবে। দেখুন, ভালো কাজের আশায় এসেছিলাম ঠিকই, কিন্তু তার জন্য তো আর বাদ বাকি অফারগুলো ক্যান্সেল করা যায় না। বাই চান্স যদি আরেকটা জায়গায় সুযোগ হয়ে যায়, ইউ নো হোয়াট আই মিন। আদ্রিকার কথাগুলোর মধ্যে যথেষ্ট যুক্তি ছিল, তাই আদিত্য না করতে পারল না। ইয়েস ইয়েস ইয়েস, অফকোর্স। এইটুকুই ছিল আশ্বস্ত করবার মতো। আদ্রিকা চলে গেল। পরের দিনটাই ছিল নিজেকে প্রমাণ করার অন্তিম দিন। ওই দিন ইন্দ্র নিজেকে প্রমাণ করতে না পারলে এই প্রজেক্টটাই তার হাত থেকে চলে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু কথায় বলে, নিয়তির ফের কেউ ঘন্টাতে পারে না। পরের দিন স্টুডিওতে এসে আদ্রিকার চোখে চোখ পড়তেই ইন্দ্র কেমন যেন হতভম্ব হয়ে গেল। আসলে প্রতিদিন রাতে এই মেয়েটির সাথে নিজেকে বিছানায় দেখবার সৌভাগ্য অর্জন করে ফেলেছিল সে। মনে মনে এই মেয়েটিকে কোথাও না কোথাও মনেও ধরে গেছিল। ফলে নিজের মনের কথা স্বপ্রকাশ্যে রাখার জন্যই এগিয়ে গেল ইন্দ্র। আজকা আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। আদ্রিকা তখন আদিত্যর সাথে প্রজেক্টের বিষয়ে কিছু জরুরি আলাপচারিতায় ব্যস্ত ছিল। ইন্দ্রশেষকে দেখে আদিত্যকে এক্সকিউজ মি বলে উঠে গেল। এক্সকিউজ মি? ইয়েস ইন্দ্রবাবু, বলুন কি বলবেন। ইন্দ্রশেষ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর আদ্রিকার দিকে বেশ কিছুটা এগিয়ে গেল। ইন্দ্রকে একটি অজ্ঞাত পরিচয় মেয়ের সাথে ঘনিষ্ঠ হতে দেখে আদিত্য সহ ইউনিটের বাকি সদস্যদের চক্ষু চড়ক গাছ হয়ে গেল। ইন্দ্র কিছুটা কাছে এগিয়ে যাওয়ার পরে আবিষ্কার করল সেই নারী মূর্তিকে। লাল দুটি চোখ নিয়ে সে তাকিয়েছিল ইন্দ্রর দিকে। সবার অলক্ষ্যে তো তোমায় আমার কাছেই আসতে হবে ইন্দ্র। তুমি নিজেও জানো না তুমি মৃত্যুর দিকে এক পা ঘুরিয়ে এগিয়ে আসছো, অথচ কেউ সেটা খেয়ালও করতে পারছে না। আমি সেই মানুষটাই যে প্রতিদিন তোমার সাথে এক বিছানায় থাকে, অথচ তুমি তাকে অস্বীকার করতে পারছো না। এসো আমার কাছে, এসো ইন্দ্র। তোমার ওই লাল ঠোঁট দুটো আমার বড়ই পছন্দের, বড়ই রসালো। আদ্রিকাকে লক্ষ্য করে এগিয়ে যেতে থাকলো ইন্দ্রশেষ।
তার চোখ মুখের ভাষা হঠাৎ বদলে গেল। মনে হলো সর্বশান্ত কোন তৃষ্ণার্ত নিজের যৌবনের চাহিদা মেটানোর জন্য লোলুপ দৃষ্টি নিয়ে এগিয়ে যাচ্ছে একটি মেয়ের দিকে। আদ্রিকাকে জোর করে নিজের কাছে টেনে নিল ইন্দ্রশেষ। হ্যাঁ, আমি তোমার, আমি শুধুমাত্র তোমার। ইন্দ্রকে এমন অবস্থায় দেখে চমকে গেল সকলে। আদিত্য দৌড়ে এলো। এই ইন্দ্র, এই এই কি 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 করছিস? এই কি করছিস কি? অন্যদিক থেকে আদ্রিকার কণ্ঠেও ভেসে এলো করুণ আর্তনাদের সুর। ছেড়ে দিন ইন্দ্রবাবু, কি কি করছেনটা কি? ছাড়ুন। ও মাই গুডনেস, দিস ম্যান ইজ রিয়েলি আ সাইকো। ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যান। হি রিয়েলি নিডস আ ডক্টর। সকলেই বুঝতে পারছিল ইন্দ্রর মানসিক অবস্থা ঠিক নেই। সে যে রীতিমতো পাগলামি শুরু করেছিল তা বুঝতে কারুরই বাকি রইল না। আদিত্য জোর করে ধরে ইন্দ্রকে একটি চেয়ারে বসালো। কিছুক্ষণ বাদে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবার পরেই ইন্দ্রশেষ জলের জন্য পাগল হয়ে উঠল। ওর অবস্থার পরিবর্তন এবার আদিত্যর চোখেও পড়ল। এতদিন ভাবছিলাম কোনো একটা মেয়েকে দেখতে পেলেই ও এরকম করে, কিন্তু এখন দেখতে পাচ্ছি আদ্রিকাকে দেখার পর থেকেই ও এরকম করছে। ওকেই বারবার নিশীথ ভামিনী বলে ভুল করছে, কিন্তু কেন? এই মেয়েটার সাথে ইন্দ্রর স্বপ্নে দেখা মেয়েটির কি কোনো মিল আছে? উফ, আমি তো কিছুই বুঝতে পারছি না। এর একটা হেস্তনেস্ত করতেই হবে। আদ্রিকা এগিয়ে এলো আদিত্যর দিকে। আই এম রিয়েলি ভেরি সরি আদিত্যবাবু, আমার পক্ষে এখানে কাজ করা আর কিছুতেই সম্ভব নয়। গতকাল যা ঘটেছিল আজ তার থেকেও খারাপ কিছু ঘটতে পারত। আমি গতকালই আপনাকে এই বিষয়ে সাবধান করে দিয়েছিলাম, কিন্তু আপনি আমার কোনো কথাই কান দেননি। আর আজকে আজকে নিজের চোখেই দেখতে পেলেন তো কি হলো। আমি বুঝতে পারছি আদ্রিকা, কিন্তু বিলিভ মি, কোথাও একটা সমস্যা হচ্ছে। অবশ্যই হচ্ছে, কারণ ইন্দ্র কোনোদিন এরকম ছিল না। তুমি যদি না থাকো তাহলে আমাদের হাত থেকে এই প্রজেক্টটা চলে যাবে। বুঝতেই পারছো, এটা একটা ইন্টারন্যাশনাল সেগমেন্ট। এরকম সেগমেন্ট বারবার আসে না আদ্রিকা। আমি এটাও জানি যে তুমি যদি এই সেগমেন্টে থাকো তাহলে আমাদের প্রজেক্টটা ফ্লপ করবে না, বরং সেটা আরো অনেক বেশি পরিমাণে ইন্টারন্যাশনালি ফেমাস হবে। কারণ কারণ তোমার মধ্যে সেই পোটেনশিয়ালিটি আছে। আমি আজই ইন্দ্রর সাথে কথা বলবো, দেখি ও আমাকে কি বলতে চায়। যদি ওর সাথে কথা বলে দেখি সমস্যার সমাধান হচ্ছে তাহলে আর হসপিটালে যাব না, কিন্তু যদি দেখি হচ্ছে না তখন ডক্টর প্রবীর কুণ্ডুর সঙ্গে আমি অবশ্যই কথা বলবো। ঠিক আছে, তুমি এই নিয়ে চিন্তা করো না, প্লিজ লেট মি টেক কেয়ার অফ ইট। সেদিন রাতে ইন্দ্রশেষকে ফ্ল্যাটে নিয়ে এলো আদিত্য। তুই কি করছিস ইন্দ্র? এরকম চলতে থাকলে এই প্রজেক্টটা আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। সাধারণ একটা কাজ সাধারণভাবে বুঝতেই চাস না তুই। এরকম কেন করছিস তুই? হ্যাঁ, কেন করছিস তুই বলতে পারিস? নিজের হাতে তুই নিজের সুখ বলি দিচ্ছিস। এত কষ্ট করে খেটে খুঁটে প্রজেক্টটাকে তুই জায়গায় নিয়ে এলি, আর তারপর নিজের দিকে তাকিয়ে দেখ কি অবস্থা করেছিস। নিজের দিকে তাকিয়ে দেখ, দেখেছিস কোনোদিন সেই হ্যান্ডসাম হাঙ্ক যাকে থেকে সমস্ত মেয়েরা পাগল হয়ে যেত? আজকে তোর দিকে তাকানোই যাচ্ছে না ইন্দ্র। আয়নার সামনে চল চল, নিজের চোখেই দেখ কি অবস্থা করেছিস নিজের। ইন্দ্রশেষকে আয়নার সামনে নিয়ে এসে দাঁড় করালো আদিত্য। ইন্দ্র ভালো করে আয়না দেখার পর হঠাৎ আবিষ্কার করল আদ্রিকাকে। পিঠের পিছন দিয়ে দুই হাত বাড়িয়ে সে জড়িয়ে ধরেছিল ইন্দ্রকে। নখগুলো তার বুকের ওপর বুলিয়ে দিতে দিতে বলছিল সেই কথাগুলি যেগুলো ছিল সবার গোপনে। একান্তে আবর্তিত কিছু মুহূর্তের সাক্ষী ছিল ইন্দ্র। ইন্দ্রর মুখে হঠাৎ হাসি ফুটে উঠল। সে পিছন ফিরে আদিত্যর বুকের কাছে নিজের মুখটা নিয়ে গিয়ে বলল, এখানেই তো মাথা দিয়ে রোজ রাতে আমি শান্তির ঘুম ঘুমাতে চাই। তারপর
আবার ওর সারা শরীরে চুম্বন করতে শুরু করলো। শেষে আদিত্য ঠোঁটের কাছে নিজের ঠোঁটটা নিয়ে আসতে চিৎকার করে ওকে সরিয়ে দিল। রাবিশ! এই এই তুই শালা পুরোপুরি পাগল হয়ে গেছিস। এই কে মেয়েটা নিশ্চিত ভাবে নিয়ে তোকে শালা পাগল করে দিয়েছে। কোনো সেন্স নেই মাইরি। হ্যাঁ, কি এই কি করছিস এসব? হ্যাঁ, কি সব বকে যাচ্ছিস আমার সাথে? তুই এসব কি করছিস? তোর মাথা ঠিক আছে তো? আদ্রিকা ইজ মাইন আদিত্য। আমি সব বুঝতে পারছি। তুই 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 আমাকে ওর কাছ থেকে দূরে করতে চাইছিস, আর নিজে সালা একটা নপুংসক। কোনোদিন কোনো মেয়ের যোগ্য হতে পারিসনি। এই মেয়েটা তোকে একটু ভাও দিয়েছে কি ওকে নিজের ভাবতে শুরু করে দিয়েছিস তুই, তাই না? ইন্দ্রর কথাগুলো অবাক করে দিল আদিত্যকে। ছেলেটা আর যাই হোক ওকে কোনোদিনও বিদ্রুপের দৃষ্টিতে দেখেনি। আজকে ওর মুখ থেকে এমন সব কথা শোনার পর লজ্জিত অনুভব করতে লাগলো আদিত্য। ছলছলে চোখ দুটি নিয়ে এগিয়ে এলো ইন্দ্রশিসের দিকে। কি বললি তুই? হ্যাঁ, আরেকবার বল। আমি নপুংসক? হ্যাঁ, তুই এত বড় কথাটা আমাকে বলতে পারলি ইন্দ্র? আমার অসুস্থতার বিষয়টা তোর কাছে মজার বস্তু? ইন্দ্র, মজার বস্তু? হ্যাঁ, আমি নপুংসক। আমি কোনোদিন কোনো মেয়ের যোগ্য নই, হয়তো কোনোদিন হতেও পারবো না। ঈশ্বরের এই অভিশাপ কোনোদিন খণ্ডাতে পারবো না। আমি কারোর ভালোবাসাও পাবো না। তোকে তো ঈশ্বর সব দিয়েছিল, সবকিছু। মেয়েদের তুই নিজের মতো করে ব্যবহার করতে পারিস। রূপ, যৌবন, পয়সা, প্রাচুর্য কি নেই তোর? হ্যাঁ, তারপর তোর একটা বড় মন ছিল রে ইন্দ্র। কোথাও যেন হারিয়ে গেছে। কথাগুলো বলতে বলতে গলার স্বর জড়িয়ে আসতে থাকলো আদিত্য। মেঝেতে লুটিয়ে পড়ল সে। ঈশ্বরের নামে দোহাই দিয়ে সিলিং এর দিকে তাকিয়ে হা হুতাশ করতে লাগল। নিজের সবচেয়ে কাছের বন্ধুর কাছ থেকে নপুংসক শব্দটি শোনার পর নিজেকে সেদিন পৃথিবীর সব থেকে বড় হেরে যাওয়া মানুষ রূপে দেখতে পাচ্ছিল আদিত্য। অন্যদিকে ইন্দ্র আয়নায় মাথা ঠুকতে ঠুকতে চিৎকার করে হাসছিল। ও শুধু আমার নিশীথ ভামিনী শুধু আমাকে চায়, আমাকে, আর কাউকে তার প্রয়োজন নেই। আমাদের মাঝে যে আসবে তাকে আমি শেষ করে ফেলবো, নিজের হাতে শেষ করে ফেলবো। মনের মধ্যে সমস্ত কষ্ট এবং যন্ত্রণাগুলোকে কিছুক্ষণের জন্য সামলে নিল আদিত্য। না, এগুলো সত্যি নয়। আমি জানি এর একটিও সত্য নয়, কিন্তু কোনোদিন এইভাবে আমার সাথে কথা বলতেই পারে না। আমি বা ভুলে গেলাম কি করে? ও যে আর সুস্থ নেই, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে ছেলেটা। দিন দিন এভাবে কষ্ট পেতে দেখতে হচ্ছে আমাকে, অথচ আমি কিছুই করতে পারছি না। কথাগুলো নিজের মনে আওড়ানোর সময় হঠাৎ হরিদ্রতান্ত্রিকের বলা কথাগুলো মনে পড়ে গেল আদিত্যর। হ্যাঁ, ওই রকমই তো হচ্ছে, ওইভাবেই তো সবকিছু হচ্ছে। তান্ত্রিক বাবা তো তেমনই বলেছিলেন, নিশীথ ভামিনী ইন্দ্র জীবনে আসার পর থেকে সবকিছু বদলে যাবে। হ্যাঁ, সে শুধু তার হয়েই থেকে যাবে। তাহলে কি ইন্দ্র যা বলছে সেটাই সত্যি? তবে কি আদ্রিকায়? না, এমনটা কি করে হতে পারে? আচ্ছা, এমনও তো হতে পারে আমি যা দেখতে পাচ্ছি না সেটাই হয়তো ইন্দ্র দেখছে।
কিন্তু আদ্রিকা তো সাধারণ মেয়ে, ওর মধ্যে তো এইসব পৈশাচিক ক্ষমতা কি করে আসবে? আর তাছাড়া যতবার ইন্দ্রকে ওই মেয়েটির সাথে খারাপ ব্যবহার করতে দেখেছি, ততবার আমরা তো সামনেই ছিলাম। আমাদের সামনে দাঁড়িয়ে ওই মেয়েটার সাথে অদ্ভুত আচরণ করছিল, যে আচরণের কোনো মাথামুন্ডু খুঁজে পায়নি কেউ। না না, কোথাও একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, একটা রহস্য দানা বাঁধছে। আমাকে বাবার কাছে যেতেই হবে, খুব তাড়াতাড়ি যেতেই হবে। আর এবার আমি একাই যাব। ইন্দ্রকে বুকে জড়িয়ে ধরল আদিত্য। ইন্দ্র, ইন্দ্র তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ইন্দ্র। আমার চোখের দিকে দেখ, কেউ নেই, কেউ কোথাও নেই, কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না ইন্দ্র। যতদিন আমি তোর সাথে আছি, তোর সব কিছু ঠিক হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে, তুই ভালো হয়ে যাবি ইন্দ্র। লক্ষ্মীটি, লক্ষ্মীটি, আমার দিকে তাকা, একটু স্বাভাবিক হ ইন্দ্র। আদিত্য লক্ষ্য করল ইন্দ্র আবার তৃষ্ণার্ত। বেশ কিছুটা জল ওর গলায় ঢেলে দিল আদিত্য, তারপর ওকে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। মাথায় হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে ইন্দ্র শেষ ঘুমিয়ে পড়ল। না, আজকের রাতটা আমি আর অন্য কোথাও যাব না, এখানেই থাকি। রাত্রিবেলা আবার যদি উঠে পাগলামি শুরু করে তখন সামলানো মুশকিল হয়ে যাবে। যারা ওর যা অবস্থা, ও যখন তখন নিজের ওপরেই আক্রমণ করতে পারে। না না, আমি এখানে থেকেই যাই। ঘড়ির কাঁটা তখন 3টেকে আলিঙ্গন করছিল। ইন্দ্রর ঘুমটা প্রতিদিনের মতো সেদিনও ভেঙে গেছিল। কিছুক্ষণ বাদেই সে 2টি কণ্ঠের শব্দ পেল, নারী ও পুরুষের উন্মাদনার শব্দ, একে অপরকে ভোগ করছে এমন। আদিত্য, এই তো আমি। আদিত্য, এই তো আমি। আওয়াজটা তো আমার ঘর থেকেই আসছে, কিন্তু এরকম আওয়াজ আসছে কেন? টিভি চলছে নাকি? আমি কি টিভি চালিয়ে শুয়ে পড়েছিলাম? বিছানা থেকে মাটিতে পা রাখতে আওয়াজটা আরো বেশি মাত্রায় কানে আসতে থাকলো ইন্দ্রশেষে। ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলো সে। তারপর যা দেখল তাতে তার সারা শরীরের রক্ত হিম হয়ে গেল। 2টি নগ্ন শরীর উন্মত্ত, একে অপরকে পাওয়ার আশায়। আদিত্য তার হাতের বেষ্টনীতে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছিল একটি মেয়েকে। উন্মাদের মতো মেয়েটির সারা শরীরকে নিজের ঠোঁট দিয়ে স্পর্শ করছিল সে। মেয়েটিও তার কোমল হাতগুলি আদিত্যর পিঠের চারপাশে বোলাতে বোলাতে তার শরীরের সাথে নিজেকে বেঁধে ফেলার প্রয়াসে মত্ত হয়ে উঠেছিল। শরীর দুটির মধ্যে সেদিন আর কোনো বিভেদ ছিল না। আসক্তি আর অতৃপ্তি কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে গেছিল। মেয়েটির আঁচড়ের দাগগুলি স্পষ্ট হয়ে ফুটে উঠছিল আদিত্যর শরীরে। পিঠ ও বুকের অংশের মাংসপেশির ওঠানামা প্রমাণ করে দিচ্ছিল রাতের উষ্ণতাকে। তৃষ্ণার্ত 2টি কণ্ঠস্বর আকাশ বাতাসকে আন্দোলিত করে নিজেদের বাসনার কথা কানে কানে শুনিয়ে দিয়ে যাচ্ছিল ইন্দ্রশেষকে। হঠাৎ মেয়েটির নজর পড়ল ইন্দ্রশেষের দিকে। পেশাদারি ভঙ্গিতেই নিজের কাজ অব্যাহত রাখতে রাখতে সেই লাস্যময়ী বলে উঠল, আমি সব পারি ইন্দ্র। দেখো, দেখো, তোমার নপুংসক বন্ধু আজ পূর্ণতা পেয়ে গেল। তার এতদিনের ক্লান্তি, এতদিনের দুঃখ, সবকিছু এক রাতের মধ্যেই আমি তার কাছ থেকে কেড়ে নিলাম। এবার থেকে সে আমার। তোমার তো মাথা খারাপ হয়ে গেছে। তোমার সাথে সহবাস করে আর কোনো মজা নেই। পাগলের সাথে কোনো সম্পর্ক নেই আমার।
আমি তো সুস্থদের পাগল করি। ওদের একে অপরের ঠোঁট আরো সন্নিবিষ্ট হল। এই দৃশ্য দেখে নিজেকে সামনে রাখতে পারল না ইন্দ্র। হাতের পাশে রাখা ফুলদানিটা ছুঁড়ে দিল আয়নার দিকে। চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আয়নাটা। কি করলে, কি করলে তুমি আবার আমার কাছে ফিরে আসবে নিশীথ ভামিনী? বলো বলো, কি করলে তুমি আবার আমার কাছে ফিরে আসবে? ওর চিৎকার শুনে ধরপড় করে উঠে বসলো আদিত্য। এই এই কি অবস্থা হয়েছে তোর ইন্দ্র? কি হয়েছে তোর? এরকম করছিস কেন? এই ইন্দ্র, আমাকে এভাবে দূরে সরিয়ে দিচ্ছিস কেন? আর তোর চোখ মুখ এরকম লাল হয়ে গেছে কেন? কোনদিন আর টাচ করার চেষ্টা করবি না। তুই এটারও যোগ্য নস। জামা কাপড়গুলো পরলি কখন? বেশ ভালোই তো রসালো মুহূর্ত তৈরি করছিলিস আদ্রিকার সাথে। হ্যাঁ, কোথায় গেল সেই ডাইনিটা? এতদিন আমার সাথে শুয়ে হয়নি, আজকে আবার তোর মতো একটা পাবলিকের সাথে শুতে হলো না? টাকার খেলা খেলছিস নাকি দুজনে? অবশ্য তুই টাকা পাবি কোথা থেকে? সবই তো আমার টাকা। নাকি নাকি আমাকেই পাগল করে দিতে চাইছিস, যাতে আমার অবর্তমানে এই সব কিছু সুন্দরভাবে ভোগ করতে পারিস? মেয়েও পাওয়া গেল, আবার অর্থ। কি কিছু ভুল বলছি নাকি? আমি কিছু ভুল বলছি? এইসব তুই কি বলছিস ইন্দ্র? জামা কাপড় খোলা অবস্থায় তুই আমাকে আদ্রিকার সঙ্গে দেখেছিস? কোথায় সে? আর এই দেখ, ভালো করে তাকিয়ে দেখ, আমি জামা কাপড় পরেই ঘুমিয়েছিলাম সোফায়। কোথাও কেউ নেই ইন্দ্র। এগুলো সম্পূর্ণ তোর ভুল ধারণা। আমি কেন তোকে শুধু শুধু ঠকাতে যাব? যে মানুষটা কিছু না চাইতেই আমাকে এতদিন সবকিছু দিয়ে এসেছে, সেই মানুষটাকে ঠকিয়ে আমি কি পাবো? হ্যাঁ, তুই আমাকে এত ছোট ভাবিস ইন্দ্র? হ্যাঁ, ইন্দ্রশিসের মুখে হিংস্রতার ছাপ আরো স্পষ্ট হয়ে উঠল। ঘাড় ধাক্কা দিয়ে সে বার করে দিল আদিত্যকে। যা, বেরো আমার ঘর থেকে। কাল থেকে আমি আবার স্টুডিওতে যাব। আমিও দেখবো কিভাবে তুই আমার জায়গায় আসতে পারিস। কাল থেকে আবার ফটোশুট করব। আমি যেন তোকে আমার স্টুডিও ত্রিসীমানায় না দেখি। যত তাড়াতাড়ি সম্ভব এই ফ্ল্যাটটা বেছে দিয়ে এখান থেকে চলে যা। নাহলে দেখতে পাচ্ছিস তো এই লোডেড গানটা, এর সব কটা গুলি কিন্তু আমি তোর খুপড়িতে ঢুকিয়ে দেব। তুই ভালো করেই জানিস ইন্দ্র যা বলে সেটাই করে। আমি সব সহ্য করতে পারি আদিত্য, কিন্তু বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই আমার কাছে। কথাটা বলেই তোমার শব্দ করে আদিত্যর মুখের উপর দরজাটা বন্ধ করে দিল ইন্দ্রশিস। দুটি মানুষের দীর্ঘদিনের বন্ধুত্বের মধ্যে নিশীথ ভামিনী এভাবেই নিঃশব্দে বিভেদ সৃষ্টি করে দিল। অথচ সেই খবর কেউ জানতেও পারল না। সময় আরো ভয়ঙ্কর কিছু প্রতীক্ষা করছিল। আড়ালে আবডালে তার শিকার হতেই হতো ইন্দ্রশিসকে। জীবনের সব মোহ ত্যাগ করে এক মিথ্যেকে সত্য প্রমাণ করার আশায় উন্মাদের দৌড়ে সামিল হয়েছিল ইন্দ্রশিস। সময় এর সাক্ষী ছিল। পরের দিন সকাল হতেই ইন্দ্রশিস স্টুডিওতে পৌঁছে গেল। নিজের প্রয়োজনীয় সব কাজগুলো একে একে করতে শুরু করল। ইউনিটের লোকজন এক প্রকার থতমত খেয়ে গেল। গত রাতেই তারা যেভাবে ইন্দ্রশিসকে দেখেছিলেন, আর সেদিন সকালের দেখা মানুষটির মধ্যে আকাশ ও পাতালের তফাৎ ছিল। একটা অসুস্থ মানুষ হঠাৎ কিভাবে এতটা সুস্থ অনুভব করতে পারে? হঠাৎ ইন্দ্র টনক নড়ল, আদিত্য আসেনি। রোজকার মতোই প্যান্টের পকেট থেকে মোবাইলটা বার করে রিং করল ইন্দ্র। 10 বার রিং হয়ে যাওয়ার পরেও যখন আদিত্য ফোনটা ধরল না, তখন ইন্দ্রের গত রাতের কথাগুলি হঠাৎ
হঠাৎ ব্রহ্মতালুতে এসে ধাক্কা দিল। সবকিছুই জল ছবির মতো একে একে নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসতে লাগলো। ছি, আমি আবার ওই বিশ্বাসঘাতকটাকে ফোন করছিলাম, তো পারলে আমার রক্ত চুষে খায়। ভগবান জানে আরো কত ক্ষতি করেছে। হয়তো হয়তো ওর জন্যই আজকে আমার এই অবস্থা। আমি আমি ওকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কথাটা মনির আয়নায় একবার সজোরে আঘাত করেই আবার চলে গেল। সাথে সাথে ইন্দ্রশেষ চিৎকার করে বলে উঠল, আজকে আদ্রিকাকে কটায় আসতে বলেছো তোমরা? আই মিন, কালকে আদিত্য ওকে কটার শিডিউল দিয়েছে? আগে 10টা স্যার। ও নো, 9টা তো বেজেই গেছে, কিন্তু ওর তো 1 ঘন্টা আগে এখানে চলে আসার কথা। কিন্তু তাও কেন এখনো আসছে না কে জানে। ইন্দ্র সেটের সবকিছু পরিপাটি করে রেডি করে স্টুডিওর বাইরে এসে একটি চেয়ারে বসল। হাতের ঘড়িটা মুখের সামনে নিয়ে সময়ের কাঁটার এগোনোর সাথেই পা দোলাতে লাগল। সময়কে অতিবাহিত করার মজাই ছিল আলাদা। আদ্রিকা যে তারই, সে কথা বলবার সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলেছিল ইন্দ্রশেষ। এখনো আসছে না কেন মেয়েটা? কথাটা ভাবার শেষ মুহূর্তেই হঠাৎ গাড়ির হর্ন বেজে উঠল। ভালো করে তাকাতেই মনে হলো প্রজেক্ট হেড এসেছেন মুম্বাই থেকে। মিস্টার চাওলা সোজা এগিয়ে এলেন ইন্দ্রর দিকে। আরে স্যার, আপনি? হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ, রিয়েলি আনএক্সপেক্টেড। লোকটি তার ব্র্যান্ডেড সানগ্লাসটা হাত দিয়ে সরাতে সরাতে বললেন, দেখো ইন্দ্র, আমি এখানে এমনি এমনি আসিনি। তুমি তো জানোই চাওলা যেখানে সেখানে পা রাখে না। আমার আজকে এখানে আসার যথেষ্ট কারণ আছে বই কি। কি কারণ স্যার? আরে আপনি বসুন না, দাঁড়িয়ে রয়েছেন কেন? এই নিন, ছায়ায় বসুন। এই, স্যারের জন্য কেউ একটা বিয়ার নিয়ে আয়। ও ইন্দ্র, এসব নাটকবাজি করার কোনো প্রয়োজন নেই। আমি আজকে তোমার সাথে এখানে সুখ সংবাদ ভাগ করে নেওয়ার জন্য আসিনি। হঠাৎ এভাবে কথা বলছেন কেন স্যার? টেবিল থেকে দুটো কাজু বাদাম মুখে দিয়ে চিবোতে চিবোতে তিনি বললেন, দেখো, তোমারও ব্যাপারটা নিয়ে আমি জাদা সংশয়ে ছিলাম। তারপর এতগুলো টাকার ইনভেস্টমেন্ট, কিন্তু সময় মতো কাম পেলাম না। इंटरनेशनल फिल्म फेस्टिवले अपडेट मॉडल का प्रयोजन छिलो, हाँ छिलो, लेकिन तार थेके बेशी जरूरत छिलो समय मतो माल पावाटा। सेटा तुमी दिते पारोनी। चावला रोखड़ा बोझे, रोखड़ा। तुम्हारे सब बिजनेस हमार काछे जैसा बीड़ीर दोकान। तुम्हाদের একটা মডেল বিক্রি করে আমার জুতোর খরচাও উঠবে না, এ তো জানো ইন্দ্র। হ্যাঁ স্যার, মডেল পেয়েছি আমি। খুব তাড়াতাড়ি আমরা সমস্ত কাজ সাবমিট করে দেব। এই টেন্ডারটা আপনার হাত থেকে যাবে না স্যার, ট্রাস্ট মি। জুতোটা দিয়ে বিয়ারের বোতলটা ঠেলে ফেলে দিয়ে উঠে দাঁড়ালেন চাওলা। শুনো, ও তোমার চেয়ে বড় পার্টি আমি পেয়ে গেছি। পকেট থেকে সিগারেটটা বার করে হালকা মেজাজে দেশলাইটা ধরাতে ধরাতে বললেন, এসব কেসে মাল কথা বলে। সুন্দরী মেয়েদের পিছন পিছন পুষা কুকুরের মতো লেজ নাড়ালে চলে না। টাকা ইনকাম করতে গেলে আসল পুরুষ মানুষ হতে হয়। হ্যাঁ, ওই যে আরেকটা কোন দোস্ত ছিল না তোমার, হ্যাঁ, ও কি নাম যেন? ইন্দ্র কোন রকমে রাগটা সম্বরণ করে বলল, আদিত্য। হ্যাঁ হ্যাঁ, ও আদিত্য আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ছোড়াটা তাও কিছুটা কাজের কথা বলেছিল, কনভিন্স করতে পেরেছিল। তুমি তো সেদিন মাল খেয়ে বারে পড়েছিলে। আরে ওই তো ডিলটা ফাইনাল করেছিল আমার সাথে বসে। তা সে চিকনেটা কোথায়? স্যার, ও হয়তো আজকে দেরি করে আসবে। আসলে আমাদের এখানে আজকেই শুটিং আছে, আজকের মধ্যেই কাজ কমপ্লিট হয়ে যাবে স্যার। আমি সামনের সপ্তাহের মধ্যেই আপনাকে পেমেন্ট পাঠিয়ে দেব। না না না, তার আর দরকার পড়বে না। এ বনওয়ারি, এদিকে এসো তো। আরে এসো না। আরে काहे मुख देखता है? हाँ, बाबू को वो कागज दो। अरे बाबू हाथे दो।
কাগজটা হাতে নিতেই সারা শরীরের রক্ত ফুটতে শুরু করলো ইন্দ্রের। তোমাদের 3 মহিনার চুক্তি ছিল। দিন 5 আগেই ও তোমার বন্ধু আদিত্য এই লেটারে সাইন করে আমায় মেল করে দিয়েছিল। এটা তার প্রিন্ট আউট কপি। তোমরা এই কাজ করতে পারবে না, তাই সমস্ত টাকা তোমরা সুদে আসলে মিটিয়ে দেবে, তেমনটাই লেখা ছিল এই কাগজে। তোমাদের দ্বারা হবে না। তোমার বন্ধুটি তাড়াতাড়ি সই করে কাগজ সেন্ড করে দিয়েছিল। তারপর আর কি, আমি ভাই ব্যবসা বুঝি, ব্যবসা। ওই ব্যবসায়ীদের এইসব বম্বু দেয়া সেন্টিমেন্ট দেখে আমার কোনো লাভ নাই। মাল নেই তো চল ফট। আর শোন সুয়ার, 1 হপ্তার মধ্যে যদি সব টাকা শোধ করতে না পারিস তো তোর গাড়ি ও ফ্ল্যাট সব আমার নামে করে লিব। শালা ভিখারি হয়ে রাস্তায় ঘুম, রাতে রাস্তায় শুয়ে শুয়ে উপভোগ কর। শালা হারামি, শালা সুরকাওয়ালা ধারামি, চল ফট। আরো কিছু অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে লোকটি গাড়িতে উঠে চলে গেলেন। লেটারে আদিত্য সইটা জল জল করছিল। চিঠিটা হাতে নিয়ে চোখের জল ফেলতে লাগলো ইন্দ্র। সেদিন ওই পাগলা তান্ত্রিকটা এমনটাই বলেছিল, তুই আমার মৃত্যুর কারণ হবি। কেন 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 আদিত্য, কেন করলি এরকম? কিসের প্রতিশোধ নিলি তুই? আমি তো তোকে নিজের ভাই মনে করতাম রে, নিজের ভাই মনে করতাম। গাড়িটা বার করে সোজা চালাতে থাকলো ইন্দ্র। আজকে এই লেটারটা দেখিয়ে বিশ্বাসঘাতকটাকে জিজ্ঞেস করব কেন করলো এরকম। গাড়ির গতিটা আরো বাড়ল। পাওয়ার চেয়েও জোরে এগিয়ে যাচ্ছিল সেদিন গাড়িটা। ফ্ল্যাটের কাছে এসে সজোরে ব্রেক কষল ইন্দ্রশেষ। গাড়ি থেকে নেমে এগিয়ে যেতে থাকলো ফ্ল্যাটের দিকে। যাওয়ার মুখে আদ্রিকা আর আদিত্যকে একসাথে দেখে চমকে উঠল ইন্দ্র। আমি জানতাম এমনটাই হবে। আমি কালকে ঠিকই ধরেছিলাম। তার মানে বিশ্বাসঘাতক শালা, আজকে তোকে মেরেই ফেলবো, আমি মেরেই ফেলবো। হিংসাত্মক দৃষ্টিতে ওদের দিকে এগোতে থাকলো ইন্দ্র। আদ্রিকার গালে সজোরে থাপ্পড় বসানোর জন্য উদ্যত হতেই ওর হাতটা সজোরে চেপে ধরল আদিত্য। ইন্দ্র, আদিত্য খুব খারাপ হয়ে যাবে কিন্তু। ছেড়ে দে আমাকে। অনেক দিন ধরে তোর এই নাটক আমি সহ্য করে যাচ্ছি। তোমরা শালা দুজনে মিলে আমাকে বোকা বানাতে চাইছিলে। তোমরা ভেবেছিলে তোমাদের পর্দা ফাঁস হবে না। এই দেখ শালা, দেখ 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 আমার হাতে কি আছে দেখ। আদিত্য থতমত খেয়ে গেল। ইন্দ্রর হাত থেকে চিঠিটা নিতেই ওর সারা শরীরের রক্ত হিম হয়ে গেল। এটা কিছুতেই হতে পারে না ইন্দ্র। বিশ্বাস কর আমি এই কাজ কখনো করিনি, কখনোই করিনি। এছাড়া আমি কেন এরকম করতে যাব? নোংরা ইতর শালা, মিথ্যে কথা বলার আর জায়গা পাস না। কালকে রাতেই আমি তোদের হাতে নাতে ধরেছিলাম, আর আজকে আবার একসাথে দেখছি। কত বড় সাহস তোর! আমি ভেবে জাস্ট অবাক হয়ে যাচ্ছি। এতদিন আমার সাথে থেকে আমার পিঠে কি সুন্দর করে ছুরিটা বসিয়ে দিলি। আমার নাকে নিচেই আমার সব কিছু নিয়ে চলে গেলি। আমি তোকে ছাড়বো না শালা। ওই বুড়োটা শ্মশানে সেদিন ঠিকই বলেছিল, দিনের পর দিন আমাকে ঠকিয়ে গেছিস হারামি। আর আমি তোকে অন্ধের মতো বিশ্বাস করে গেছি। থু শালা, থু তোর ব্রণ। ইন্দ্র আমার কথাটা শোন। এসব মিথ্যে চক্রান্ত। হ্যাঁ, এই সই আমার, কিন্তু এই কাজ আমি করিনি। বিশ্বাস কর কেউ আমার সই নকল করে এইসব করেছে। আরে ধার, ওসব কথা তুই কোনো বাচ্চাকে বোঝাতে পারিস, কিন্তু ইন্দ্রকে নয়। আর ওই মেয়েটা, এই নোংরা অসভ্য জানোয়ার মেয়েটা এখন এখানে কি করছে? ও কি করছে? ইন্দ্র শোন, আমার কথা শোন। আদ্রিকাকে আমি ডেকেছিলাম স্টুডিওতে নিয়ে যাবার জন্য। ও কিছুতেই তোর সঙ্গে কাজ করতে রাজি হচ্ছিল না। অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে নিয়ে যেতে চেয়েছিলাম। ও রাজিও হয়েছিল। আমি জানতাম তোর মাথার উপর অনেকগুলো টাকার দেনা চেপে রয়েছে, কিন্তু সময় টাকাগুলো পরিশোধ করতে না পারলে এই প্রজেক্টটা আমাদের হাত থেকে চিরজীবনের মতো চলে যাবে। ঠিক যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। কিন্তু বিশ্বাস কর ইন্দ্র,
বিশ্বাস কর, এই কাজ আমি করিনি ভাই। তাহলে কে করেছে রে? কে করেছে কাজটা? এই মেয়েটা করেছে না সব? এই মেয়েটাই তো। আদ্রিকার দিকে এগিয়ে গেল ইন্দ্রশেষ। কিছুটা এগোতেই হঠাৎ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ল ইন্দ্র। আকাশটা হঠাৎ কালো হয়ে এলো। মেঘের গর্জন শুনতে পেল সে। দমকা হাওয়ায় চুলগুলো উড়তে লাগলো আদ্রিকার। ওর কাছে এগিয়ে এসে কানের কাছে নিজের ঠোঁটটা নিয়ে এসে বলল, এসব তো নিষেধ ভামিনী করছে, অর্থাৎ আমি। কিন্তু খালি চোখে তুমি ছাড়া আমায় কেউ দেখতে পাবে না ইন্দ্র। সো সুইট বেবি। তুমি যে বলেছিলাম একে একে তোমার সব কিছু আমার হয়ে যাবে, তুমি যে আমার সব থেকে কাছের জিনিসটাকেই কেড়ে নিয়েছিলে ইন্দ্র, মনে পড়ে তোমার? না 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 না, আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু না। তোমার তোমার সব সত্যিটা আমি আদিকে বলে দেব। ও কিছুতেই বুঝতে পারছে না আমার কথা। তুমি ওর সাথে দিনের পর দিন খেলা করে চলেছ, খেলা। আর আমি ভাবছি ওই সব কিছুর মূলে রয়েছে। যাও, বলো না কে বারণ করেছে? যা এসে দেখতে পাচ্ছে না সে যে কোনো ক্ষতি করতে পারে, এমনটা তুমি কাকে বিশ্বাস করাবে? পৃথিবীর কাউকে তুমি আমার এই সত্যের কথা বিশ্বাস করাতে পারবে না ইন্দ্র, কারণ তুমি ছাড়া আমাকে তো আর কেউ দেখতেই পায় না। আদ্রিকাই যে নিষেধ ভামিনী সে কথা আদিত্যকে কিছুতেই বোঝাতে পারে না সে। কি হয়েছে ইন্দ্র? ইন্দ্র কি হয়েছে তোর? আমাকে বল। আবার শরীর খারাপ লাগছে নাকি তোর? জল খাবি? এই 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 আদ্রিকা আর আমি তো তোর সাথেই ছিলাম, তোকে সামলানোর চেষ্টা করছিলাম এতক্ষণ। তুই তো কারোর সাথে একা একা কথা বলে যাচ্ছিলিস। এইসব কি হচ্ছে ইন্দ্র? ইন্দ্র, এই ইন্দ্র, কথা বলছিস না কেন ইন্দ্র? হঠাৎ নাক মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করলো ইন্দ্রর। আদিত্য দেরি না করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো। তাড়াতাড়ি অ্যাডমিট করে দেওয়া হলো ইন্দ্রশেষকে। ইমার্জেন্সিতে সেদিনও ঈশ্বরের কৃপায় পল্লব উপস্থিত ছিল। ইন্দ্রর ওই অবস্থা দেখে মেডিসিন দিতে শুরু করল সে। আদিত্য সেদিন বারবার হরিদ্রতান্ত্রিকের কথাগুলো মনে পড়ছিল। ও আর দেরি না করে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। অন্যদিকে পল্লব ইন্দ্রশেষের অবস্থার অবনতি ঘটতে দেখে আরো চিন্তিত হয়ে পড়ল। ডাক্তার সহ বাদবাকি নার্সরা সকলেই নিজের কাজে লেগে পড়ল। ঘরে ইন্দ্রশেষ তখন একা। স্যালাইনের ফোঁটা ফোঁটা শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাওয়া যাচ্ছিল না। আবার সেই কালো অন্ধকার ঘেরা পরিস্থিতি সৃষ্টি হল। ধীরে ধীরে সেই লাস্যময়ী আবার এগিয়ে এলো ওর দিকে। ওর বুকের ওপরে বিলি কেটে ঠোঁটের কাছে নিজের ঠোঁটটা নিয়ে এসে বলল, তোমাকে তো আমার সাথে যেতেই হবে ইন্দ্র। এখনো সব সত্যিটাই যে জানা বাকি আছে। এসো, আমার হাতটা ধরো, আমার সাথে আমার বাড়িতে চলো। তোমাকে সব কথা খুলে বলবে তোমার প্রিয় নিষেধ আমি। ইন্দ্র সারা শরীরটা থরথর করে কাঁপতে লাগলো। ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ালো ইন্দ্রশেষ। স্যালাইনের তারটা হাত দিয়ে টেনে খুলে দিল। ফিনকে দিয়ে কিছুটা রক্ত মেঝের উপরে পড়ল। নিষেধ ভামিনীর হাত ধরে এগিয়ে যেতে থাকলো ইন্দ্র। আমরা আমরা কোথায় যাচ্ছি? সেই জঙ্গলে যেখানে তোমরা প্রথম গাড়ি চালিয়ে গিয়েছিলে, মনে পড়ছে সেই দিনের কথা? আমি তো এই জঙ্গলেই থাকি গো। ওটাই তো আমার আস্তানা। আমার আসল রূপটা যে তোমাকে এখনো দেখানোই হয়নি। চলো চলো, শিগগির চলো। গাড়িটা স্টার্ট দিল ইন্দ্র। শরীরের সব ক্লান্তি কোথায় যেন গায়েব হয়ে গেছিল। অন্যদিকে কেবিন খালি দেখে ডাক্তাররা অস্থির হয়ে গেলেন, কিন্তু ইন্দ্র বা আদিত্য কাউকে ফোনই পেলেন না। অন্যদিকে হরিদ্রতান্ত্রিকের খোঁজে আদিত্য গিয়ে উপস্থিত হল সেই শ্মশানে। আসল সত্যিটা জানার জন্য তান্ত্রিকের খোঁজ করা ছিল বড্ড বেশি জরুরি।
হন্যে হয়ে সে খুঁজতে লাগলো সেই তান্ত্রিক বাবাকে। বাবা, বাবা একটিবার দেখা দিন বাবা, দয়া করুন বাবা, একটিবার অন্তিমবার। আপনার বলা সব কথাগুলোই যে সত্যি হয়েছে বাবা। বাবা আমার কথা শুনতে পাচ্ছেন? হঠাৎ পিছন থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর কানে। আমি জানতাম তুই আবার আসবি। এই পৃথিবী বড় বিচিত্র রে ভাই, আজ যে আছে কাল সে নাই। আদিত্য আবার অবাক হলো। জীবনের মায়া বোঝা ভার কেন বাবা? আমরা 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 কি অপরাধ করে ফেলেছি? সেদিন অজান্তেই একটা কালো বেড়াল আমাদের গাড়ির চাকার তলা এসে পড়েছিল। আমরা আমরা জানলে কখনোই এমনটা হতে দিতাম না। বিশ্বাস করুন। বিশ্বাস অবিশ্বাসের উপরেও কিছু আছে। ভয় আর শঙ্কা ঘিরে আছে চারপাশে। ভুলের মাসুল তোদের গুনতে হবে। নিরপরাধ প্রাণীর আত্মা শান্তি পাবে তবে। দোহাই দোহাই বাবা, বাবা দোহাই, দোহাই আপনার। কিচ্ছু বুঝতে পারছি না, দয়া করে খুলে বলুন কি বলতে চাইছেন আপনি। আমি কথা দিচ্ছি অক্ষরে অক্ষরে আমি সেগুলো পালন করব। তান্ত্রিক বেশ কিছু সংযম নিয়ে পরবর্তী ইঙ্গিত দিলেন। তার সুর নরম হলো না, আগ্রাসী মনোভাব নিয়ে সদর্পে বলে উঠলেন, ইন্দ্র নামের ছেলেটি বড়ই ক্লান্ত। মদ জুয়ার মেয়েরাও পরিশ্রান্ত। জীবন তার কাছে এক মাদারির খেলা। দেখ তাকিয়ে পড়ে গেছে বারবেলা। আর অপেক্ষা শুধু কয়েকটা মুহূর্তের, তারপরেই নিষ্পত্তি সকলের। কেন বাবা, কি হবে এমন? ও বড়ই অসুস্থ বাবা, নিজের পায়ে দাঁড়াতে অবধি পাচ্ছে না, কিন্তু বারবার ওই একটা নামই বলে চলেছে, নিশীথ ভামিনী। আমাদের স্টুডিওতে আদ্রিকা বলে একটি মেয়ে আসার পর থেকেই ইন্দ্রর মতিগতি কেমন যেন বদলে গেছে। ওই মেয়েটার মধ্যেই নাকি সে নিশীথ ভামিনীকে দেখছে। তান্ত্রিক অট্টহাসিতে ফেটে পড়লেন। একটি জ্বলন্ত চিতা থেকে মানুষের শরীরের হাড়ের টুকরোটি কুড়িয়ে নিয়ে বললেন, আমাদের জানা অজানার বাইরে থেকে যায় অনেক কিছুই। সব প্রশ্নের উত্তর থাকে না ঈশ্বরের কাছেও। সাধারণের বোঝার বাইরে থেকে যায় সমীক্ষা। পৃথিবীর ভার পৃথিবী একাই বয়ে যায়। বুদ্ধিমান ভাবি নিজেদের আমরা। সবকিছুই আজ খেলার বস্তু। ওই ছায়ের দিকে তাকিয়ে দেখলে বুঝতে পারবি সবকিছুই। শেষ যে সকলকে হতেই হবে, আজ নয়তো কাল। বলা বড় কঠিন। বাজি নিয়ে চলা অহংকারের প্রতিরূপ। ছায়েতেই সব শেষ হয়ে যাবে বিলীন। আবার হাসতে শুরু করলেন তান্ত্রিক। আদিত্যকে পায়ে পড়তে দেখে তিনি নিচের দিকে তাকালেন। ওঠ 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 বলছি, ওঠ। বাবা, বাবা আমি অত্যন্ত সাধারণ লোক, এত কিছু বুঝি না। জগৎ সংসারের সবকিছুই নিজের গতিতে গতিশীল। আমি চেষ্টা করেও এই জগৎকে নিজের অধীনস্থ করতে পারবো না। আমি জানি আমার জানার বাইরে আজও বহু কিছু রয়ে গেছে। এর বাইরে এমন অনেক সত্যি আছে যার রসদ সাগরের তলদেশের চেয়েও গভীর। কিন্তু বাবা, আমাদের অপরাধটা কোথায় ছিল? আমাদের সুন্দর জীবনটা এভাবে পরিবর্তিত হয়ে যাবে তার কল্পনাও তো করতে পারিনি কোনোদিন। ঠিক সেই মুহূর্তে মেঘ গর্জন করে উঠল। পরিষ্কার নীলাভ আকাশটায় ঘন কালো মেঘের সারি জমাটবদ্ধ হতে শুরু করল। চূর্ণ বিচূর্ণ করে দিল আদিত্যর বিশ্বাসকে। আঁতকে উঠল সে। কারোর পদধ্বনি নিঃশব্দে শুনতে লাগলো আদিত্য। প্রকৃতির পরিবর্তন তো হওয়ারই ছিল। পাপের ঘরা যে পূর্ণ,
সব পাপীর সংহার কি আর ঈশ্বর করেন? তবে শয়তানের ইচ্ছে থাকবে অপূর্ণ। সন্তানের মায়া অমোঘ মায়া, হারানোর শাস্তি সে দেবেই। প্রাণের বদলে আর একটি প্রাণ সে নেবেই। ইন্দ্র নামের পাপীটার নাশ আজকে না হয় কাল হতোই। বৃথা চেষ্টার ফল পাবে না, মৃত্যু তার পিছু করতই। কিন্তু কে ওকে মারতে চাইছে বাবা? ও কি কাউকে খুন করে ফেলেছে? আমার মনে তো হয় না ও জীবনে কাউকে খুন করতে পারে। পয়সা আর প্রাচুর্যের মায়াজালে আবদ্ধ হয়েও ও অনেক নোংরা কাজ করেছে, কিন্তু কিন্তু কারোর খুনও কখনোই করতে পারে না। করেছে করেছে সে করেছে, এমন কাজ করেছে যে কাজের কোনো ক্ষমা নেই, না আছে নিষ্পত্তি। নিষিদ্ধ বামিনীর খাঁড়ার গায়েই ঘটবে সবের সমাপ্তি। আদিত্য গাছের পাশ ঘেঁষে উঠে দাঁড়ালো। কোনো উপায় কি নেই বাবা? আমি কি কিছুতেই বাঁচাতে পারবো না ইন্দ্রকে? তান্ত্রিক আকাশের ওই কালো মেঘের শাড়ির দিকে তাকিয়ে বললেন, বাঁচার চিন্তা করিস কেন? যখন মরার ঠিক নেই, মায়াবিনীর ইচ্ছায় যা ঘটার তা ঘটবেই। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। অভাব করেছে স্বভাব নষ্ট, তাই আজ পায়েতে পড়েছিস। নষ্ট হৃদয় কষ্ট পেলেও সে অভাব কি পূরণ করেছিস? কেন বাবা? আমি তো কোনোদিন কোনো মেয়ের সর্বনাশ করিনি, কোনোদিন কারোর অর্থের ওপরেও লোভ করিনি। তাহলে তাহলে কেন আমাকে এই পাপের ভাগীদার হতে হবে? বদ্ধ হয়ে পাক ঘেটেছিস মুক্তি দিবি বলে। তোর গাড়ির চাকার তলায় নোংরা দিবি ডোলে। তান্ত্রিক আবার উধাও হয়ে গেলেন। কাকে চাকার তলায় পেশার কথা বলছিলেন তিনি? আমার গাড়ির চাকার তলায় আবার কি? না 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 না, এমনটা কিছুতেই হতে পারে না। আমি কি করব এখন? কিছুই তো বুঝতে পারছি না। বাবার একটি কথার সারসংক্ষেপও মাথায় ঢুকছে না। না, কোনো একটা উপায় তো বার করতেই হবে। বাবা, বাবা, আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি কোথায় বাবা? বাবা, আমার কথার উত্তর দিন বাবা। বাবা, আপনি কোথায়? আমার কথার উত্তর দিন। আদিত্য শ্মশানে তান্ত্রিককে খুঁজতে লাগলো। একবার দেখা পাওয়ার আশায় হন্যে হয়ে ঘুরে বেড়াতে লাগলো গোটা চত্বরে। কিন্তু সেই বিভাগী বাবার দেখা পাওয়া ছিল ওর সাধ্যের বাইরে। পাপী না হয়েও পাপ নাশের যে বোঝা বাবা তার উপরে চাপিয়ে দিয়ে গেছিলেন, সেই বোঝার ভারেই নুইয়ে পড়ছিল আদিত্য। আকাশ কালো করে এলো। সেদিনের মতো আজও ছিল দুর্যোগের একটি দিন। বিলম্বিত লয়, কোথাও যেন কোনো কিছুর গন্ধ পাওয়া যাচ্ছিল, কোনো সন্দেহের। তারস্বরে চিৎকারের শব্দ কানে না এলেও এক নৈরাজ্যের গুমর সৃষ্টি হয়েছিল, যাকে ভেদ করা ছিল দুঃসাধ্য। অন্ধকারের আবরণে ভেদ করে গাড়ি ছুটে চলল মেদিনীপুরের জঙ্গলের গর্ভে। আদ্রিকাকে সঙ্গে নিয়ে সেদিন সত্যকে চোখের সামনে প্রত্যক্ষ করে দেখবার নেশায় মত্ত হয়ে উঠেছিল ইন্দ্রশীষ। ধ্যান জ্ঞান শূন্য হয়ে গাড়ি ছুটিয়ে চলল সে। জঙ্গলের কালো ঝোপ আর মায়াবী আধারের ঘনঘটা তার চোখ মুখকে আবৃত করে ফেলতে চাইছিল। আদ্রিকার লক্ষ্য তখন স্থির। যেভাবেই হোক গাড়িটা অবহেলিত গতিতে ওই জঙ্গলের গর্ভেই নিয়ে যেতে হবে। আদ্রিকা মুখে কিছু না বললেও ইচ্ছে শক্তির দ্বারা গাড়ির গতিবিধিকে নিয়ন্ত্রণ করেই চলেছিল। আর নিয়তির পরিহাসের পাত্র এই যুবক ওরফে ইন্দ্র
ঝিমে তালে নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু স্রোতে অবগাহন করবার জন্য ছুটে চলেছিল জঙ্গলের গহীনে। গাড়ির ব্রেকে পা দেবার আগেই একটা বড় গাছের গুড়ির থেকে মাত্র 1 হাত দূরত্বে এসে গাড়িটা থামল। ইন্দ্রশেষ চমকে উঠল। আরে আর একটু হলেই তো গাড়িটা সজোরে গিয়ে ধাক্কা মারতো ওই গাছটায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কাঁচগুলো, ছিটকে পড়ে যেতাম দুজনেই। কি হলো আদ্রিকা? কথাটা শেষ করতেই আবারও একবার শেরদারা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে গেল ইন্দ্র। আদ্রিকা গাড়ির বাইরে দাঁড়িয়েছিল, অথচ দরজা খোলার অবকাশটুকুও সে পায়। চোখ গিলে সামনের কাঁচটায় হাত দিয়ে পরিষ্কার করে নিল ইন্দ্রশেষ। হ্যাঁ, আমি তো ঠিকই দেখেছি, সে তো বাইরেই দাঁড়িয়ে রয়েছে। কিন্তু কিন্তু এমনটা কি করে সম্ভব? কি করে? নিঃশ্বাসের তীব্রতা বৃদ্ধি পেতে ইন্দ্রশেষ আবিষ্কার করল তার পাশেই বসে আছে কেউ। কাঁধের ওপরে ঠান্ডা হাতের স্পর্শ পেতে আবার সেই চমক কাজ করল। এ কি আদ্রিকা, তুমি তুমি ভিতরে কি করে এলে? এক্ষুনি তো তুমি বাইরে ছিলে। আদ্রিকা ধীর স্থির কণ্ঠের দ্বারা নিগূঢ় সত্যকে তার মায়াজালের মাধ্যমে তুলে ধরল ইন্দ্রের সামনে। কি আদ্রিকা, এটা একটা রূপ, একটা খোলস মাত্র। আমার সাথে এসো ইন্দ্র, জীবনের সেরা পাওনাটা নিতে এসো। ইন্দ্রশেষের বিচার বিবেচনা বোধ তখন প্রায় লুপ্ত। ঠকঠক করে কম্পমান শরীরটা এখন ধীর স্থির হয়ে শুধু অঙ্গুলি হিলনের ভিত্তিতেই এগিয়ে যেতে চাইছিল। সামনের ওই আধারে আচ্ছন্ন ঘন কালো নিশানির হাতছানি পাওয়ার লোকে এক নতুন উদ্রেক জন্ম নিয়েছিল। ইন্দ্র সবকিছু ভুলে এগিয়ে যেতে লাগলো সেই দিকে। হাতে হাত দিয়ে জঙ্গলের কাঁটা ঝোপের ঘেরা টোপ অতিক্রম করে এক বিশাল প্রস্তরখণ্ডের সামনে গিয়ে উপস্থিত হল। অজস্র কালো বিড়াল ঘিরেছিল সেই গোটা পরিসরটিকে। কাউকে এড়িয়ে যাওয়া যায় না এমন নিশ্চিত্রটুকুও নেই। আভাস শুধু কর্কশ ডাকগুলির, যেগুলি মিউ 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 করে হৃদয়ের গভীরে উপনীত হয়ে পরাঘাত করে যাচ্ছিল। ইন্দ্রশেষের গাটা ভিন ভিন করে উঠল। এটা এটা কেমন জায়গা আদ্রিকা, কেমন জায়গা? এবারের চমকটা ছিল হাওয়ার চেয়ে দ্রুত। আদ্রিকা দৃষ্টির গভীরতাই বদলে গেছিল। কালো কালির মতো গভীর দুটি মণি অচিরেই রক্ত লাল আবরণে আবৃত হয়ে উঠেছিল। সেই রক্তচক্ষুর আড়ালে যেন কোনো আর্তনাদ বাসা বাঁধছিল। ক্ষণিকের খোলস ত্যাগ করে সে বলে উঠল, আমি নিষেধ ভামিনী, এ রাজ্য আমার, আর এরাও। এরা জীব কিন্তু নির্জীব, এদের প্রতিটি প্রাণ আমার দ্বারা সিঞ্চিত। এরা দগ্ধ হলে আমিও হব দগ্ধ। শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ ওদের লিপ্সার কথা? আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। নিষেধ ভামিনী লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকল ইন্দ্রর ওই করুণ মুক্তির দিকে। তারপর নিস্তব্ধতাকে উল্লঙ্ঘন করে বলল, ওরা তোমার রক্তে নিজেদের রাঙাতে চায়। এদের সংখ্যা এখন 100, আগে ছিল 101। ওই একটিকেই তোমাদের লালসার শিকার হতে হয়েছিল। রুদ্ধশ্বাসে ওই জান্তব হাতে স্টিয়ারিংটা জড়িয়ে রেখেছিলিস তুই। আমার সন্তান তখন নিজের সুখে রাস্তা পার করতে চাইছিল। এই পথে না আসে কোনো গাড়ি, না আসে কোনো ঘোড়া, থাকি শুধু আমি আর আমার সন্তানেরা। তুই সেই বাঁধন মানিসনি, চালিয়ে দিলি তোর কালের চাকা। ঘুরতে ঘুরতে আঘাত করলো ওই নিরীহ শিশুটিকে। শেষ হলো সে, শেষ হলাম আমি। আমার শরীরের একটি অঙ্গ সেদিনই খসে পড়ে গিয়েছিল। আর তোরা সেদিন আনন্দে মত্ত হয়ে এগিয়ে গিয়েছিলিস নিজেদের লক্ষ্যে। ও কোনো সাধারণ জীব ছিল না,
ছিল আমার সন্তান, আমার একান্ত আপন। কিন্তু কিন্তু আমি তো ইচ্ছাকৃত কিচ্ছু করিনি। তান্ত্রিকের কথা তোরা কেউ মানিসনি। ওই পথে যেতে নিষেধ করেছিল সে, তা তোরা জেনেও জানিসনি। দোষ করেছিলিস তোরা, আর শাস্তি পেয়েছিল আমার সন্তান। কে তুমি? কি তোমার আসল পরিচয়? ইন্দ্র লক্ষ্য করল সবকটা বিড়ালের চোখ জলজল করছে। ওরা সকলে চিৎকার করে নিজেদের ক্লেশ ব্যক্ত করতে চাইছে, আর তার পাশাপাশি আকাশের রংটাও নীলচে আভা ত্যাগ করে লাল গহ্বরে তলিয়ে যেতে শুরু করেছে। নিশীথ ভামিনীর হাতের ওপর দক্ষিণ মুখে এসে বসল একটি ঈগল। সেটির মাথায় হাত বোলাতে বোলাতে সে বলে চলল ন্যায্য কিছু কথা। উপেক্ষা না হলেও সবই ছিল তার মনের ব্যথা। আধার মানে না বারণ, এমন ছিল এই রমণী। না ডাইনি, না প্রেতিনী, সে ছিল নিশীথ ভামিনী। কথার মায়াজাল বুনেই চলল সে। তোর থেকে এরা প্রায়শ্চিত্ত চায়। আমি এই জঙ্গলের রানী, না ডাইনি না ডাকিনি। আমি নিষেধ ভামিনী। না জলে না স্থলে, আমি থাকি অন্তঃস্থলে। না জীবিত না মৃত, অথচ পুরুষের কাছে অমৃত। বাঁচাতেও পারি, আবার মারতেও। এই দুই হাত জানে সরাতেও। চিহ্ন থেকে করি নিশ্চিহ্ন, থাকবে না কেউ বিচ্ছিন্ন। মোহমায়ার জালে পা দিয়েছে যে, তাকে মেরেই করি পৃথিবীকে পাপ শূন্য। ভোগ করতে পারে আমায়, কিন্তু ভোগে আসে না কারুরই। কাম থেকে উৎপত্তি আমার, আরেক নাম কামিনী। উচ্ছেদ হবে যে হাত লাগাবে, আমার নাম নিষেধ ভামিনী। ইন্দ্র নিজের অবস্থার কথা বুঝতে পারল। আজকে ধাঁধার অর্থগুলো আর অপরিষ্কার লাগলো না। এতদিন ধরে সে যা যা অন্যায় করেছে, সেই সব কিছুই আজ এই অজ্ঞাত পরিচয় মায়াবিনীর কণ্ঠে স্পষ্ট। ইন্দ্র পিছুতে লাগল। আকাশের গর্ভ ভেদ করে লাল রক্তের ফোঁটাগুলি টপ টপ করে পড়তে শুরু করল। জঙ্গলের সর্বত্র তখন মৃত্যুর ডঙ্কা বাজতে শুরু করেছে। অবশিষ্ট কি থাকতে পারে এই কাতর কণ্ঠের দীর্ঘশ্বাস ছাড়া? আন্দোলিত হতে থাকল সেই সুর, আর ইন্দ্র তার ফলের আশায় বিমর্ষ হয়ে উঠতে লাগল। মৃত্যুকে যখন খুব কাছ থেকে দেখা যায়, তখন তার রূপ, রং, বর্ণ, গন্ধ কিছুই থাকে না। থাকে শুধু শেষ হয়ে যাওয়ার অভিব্যক্তি, যা অন্তরের অন্তিম কোণায় গিয়েও ফিসফিস করে বলে আসে, তোমার কাছে এই কটা মুহূর্তই পড়ে রয়েছে, যার প্রত্যেকটা খুব দামি। এদের মন প্রাণ সবকিছু দিয়ে উপভোগ করে না, স্বীকৃতি দিয়ে দাও সেই সব কিছুকে যা তোমাকে মৃত্যুর কোলে নুইয়ে পড়া থেকে দূরে সরিয়ে রাখতে চাইছে। নিশীথ ভামিনীর পায়ের শব্দগুলি আকাশ বাতাস মুখরিত করে ইন্দ্রশেষের কানে এসে বিঁধতে লাগল। যে মানুষটা কোনোদিন কোনো নারীকে ক্ষমার চোখে দেখেনি, আজ সেই দু হাত জোর করে আশ্রয় ভিক্ষা করছিল। যে নারীকে একদিন ভোগ্যবস্তু বলে মনে করত, সেদিন সেই নিজেকে তার নখের যোগ্য বলে মনে করতেও লজ্জাবোধ করছিল। নারীর ক্ষমতা বোধহীন, সংহারকারিণী রূপটা দুর্গাও ধারণ করতে পারেন, কিংবা নিশীথ ভামিনী। লজ্জিত হওয়ার এই মুহূর্তগুলি
পুরুষের জীবনে আনয়নের অধিকার ঈশ্বর বোধহয় শুধুমাত্র কোনো নারীকেই দিয়েছেন। সেদিন প্রমাণিত হয়েছিল যে শয়তানের ইচ্ছের শক্তিও একই ভাবধারায় উন্নিষিক্ত। নিশীথকামিনী জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছতে আরো বড় মায়ার জাল বিস্তার করল। এক সবুজাভ আভা এসে পড়ল ইন্দ্রশিসের শরীরে। সমগ্র শরীরটা এক নিমেষে দুমড়ে মুচড়ে ছোট হয়ে যেতে শুরু করল। আমায় ক্ষমা করে দিও, এই শব্দটি বোধহয় অন্তিম বাড়ির মতো ইন্দ্রশিসের মুখ দিয়ে নিঃসৃত হয়েছিল। সময়ের চাকা ঘুরতে সে নিজেকে আবিষ্কার করল একটি কালো বিড়াল রূপে। ভিতরের চিৎকারটা বাইরে আসার সুযোগ পেল না। শাস্তি এখানেই শেষ নয়, মৃত্যু যন্ত্রণা যে সহ্য করবি তুইও, একইভাবে যেভাবে সেদিন আমার সন্তান সহ্য করেছিল। এবারের মৃত্যুটা এ জীবনে পাওয়া সবচেয়ে বড় উপহার হবে তোর। ইন্দ্র সবকিছু বুঝতে পারলেও কোনো কিছুই ব্যক্ত করতে পারছিল না। সুঠাম চেহারা সেই যুবক আজ নেহাতি অসহায় একটি জীবে রূপান্তরিত হয়ে গেছিল। মুখ দিয়ে মিউ মিউ শব্দ ছাড়া সেদিন হাজার চেষ্টার পরেও কোনো কিছুই নিঃসৃত হল না। তার সব কিছুকেই সেই মায়াবিনী নিজের মায়াজালের দ্বারা আবিষ্ট করে ফেলেছিল। ইন্দ্র লক্ষ্য করল একটি গাড়ি তীব্র গতিতে ছুটে আসছে তার দিকে। হ্যাঁ, এটা তো তারই গাড়ি, তার সাধের গাড়ি। আরো একটা কথা সেদিন খুব মনে পড়ছিল তার, এই গাড়ির তলাতেই তো চাপা পড়ে মারা গেছিল সেই নিরীহ জীবটি। আজকে তার সাথেও সেই একই ঘটনা ঘটতে চলেছে। সেও সবকিছু বুঝেও চিৎকার করতে পারল না। গাড়ির আলোটা ক্রমে জোরালো, আরো আরো কাছে এগিয়ে আসতে থাকলো সেটি। হঠাৎ সামনের চাকাতে তার মাথার অংশটি দুমড়ে দিয়ে বেশ কিছুটা এগিয়ে গিয়ে গাড়ি থেকে একটি লোক নেমে দেখতে এলো কি হয়েছে। ইন্দ্র আবিষ্কার করল আদিত্যকে। সেই কালো বিড়ালটির সামনে হাঁটু গেড়ে বসে চোখের নিথর হয়ে যাওয়া জলগুলি ফেলতে লাগলো আদিত্য। কারণ হরিদ্রতান্ত্রিকের বলা শেষ কথাগুলি তার স্মরণে ছিল। এই কালো বিড়ালটি যে তার বন্ধু ইন্দ্র তা বুঝতে আর বাকি রইল না। ইন্দ্রর গলার সোনার চেনটা বিড়ালটার গলাতেও ঝুলছিল, আর কাটা মুন্ডুর সাথে লেগেছিল সেই লকেটটা যেটা সে ইন্দ্রকে জন্মদিনে উপহার দিয়েছিল। লোভ কোনোদিন কোনো মানুষকে চিরসুখী করতে পারে না। এই প্রাপ্তি সর্বদাই ক্ষণিকের। যা আমাদের প্রাপ্য ঈশ্বর ঠিক ততটুকুই দেবেন। এই সত্যের সাথে আমরা অনেকে পরিচিত হই ঠিকই, কিন্তু নিজের মন থেকে মেনে নিতে পারি না। আর তার প্রভাবেই আমরা নিজের অস্তিত্বের থেকে অনেকটাই দূরে সরে যাই। এমন এক পরিসরের মধ্যে অবস্থান করি যেখানে প্রাপ্তি ও অপ্রাপ্তির মধ্যে এক দীর্ঘমেয়াদী ব্যবধান রচিত হয়ে যায়। জীবনটা স্বল্প হওয়ায় আমাদের উচিত সবকিছু কষ্ট করেই আয়ত্ত করা। প্রয়োজনের পূর্বেই অধিক কিছুর প্রাপ্তি অনেক সময় আমাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। শুনছিলেন নিশীথকামিনীর শেষ পর্ব। আজ গল্প পাঠিয়েছিলাম আমি পিয়ালি, আমার সাথে ছিলেন গৌতম, সোমনাথ, অপরাজিতা। এখন গল্প থেকে ছিলেন সুমন এবং
আজকের অতিথি আপনারা আমার খুব প্রিয় স্ক্যাটার থট এবং বেঙ্গলি ক্লাসিক বাই অর্ণব চ্যানেলের অর্ণব। পোস্টার ডিজাইন করেছেন শুভদীপ, সাউন্ড ডিজাইন এবং এডিটিং সুকমল এবং সাউন্ড এফেক্টসে ছিলেন সুমন। পরিচালনা করেছেন গৌতম। আমাদের কাজ যদি ভালো লাগে আপনার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজ তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার।